বিরহ বৃত্তান্ত গল্পের প্রথম অংশ। জান্নাতুল ফারিয়া প্রত্যাশা। বিয়েটা হয়েছে একেবারে হুট করে। মেহরুন লোকটাকে চেনে না, কেবল জানে সে সম্পর্কে তার চাচাতো ভাই, আপন নয়। সেই লোকের বাবা তার বাবার আপন চাচাতো ভাই, সেই হিসেবেই সেই লোকও তার চাচাতো ভাই হয়। তবে মেহরুন তার চাচাকে দেখলেও সেই চাচাতো ভাইকে সেভাবে কখনো দেখেনি, আবার দেখলেও তার মনে নেই খুব একটা। ঈদের আর 6 দিনের মতো বাকি। পুরো পরিবার নিয়ে গ্রামে এসেছেন নিয়াজ সাহেব। প্রতি বছরের ন্যায় এবারও ঈদটা গ্রামেই করবেন। তার একটা ছেলে আর একটাই মেয়ে। মেয়েটা বড়, এবার অনার্স শেষ করেছে। তার বিয়ের জন্য পাত্র খুঁজছেন ভালো, তবে মন মতো মিলছে না খুব একটা। তার আপন চাচাতো ভাই মামুন শিকদার বিরাট ব্যবসায়ী, ভদ্রলোকও অনেক বছর পর তার একমাত্র ছেলেকে নিয়ে ওই গ্রামে এসেছেন ঈদ করতে। ছোট ভাই নিয়াজ আসার খবরেই ইফতারের পর তিনি ছেলেকে নিয়ে ছুটে আসেন তাদের বাড়িতে। পাশাপাশি বাড়ি হওয়ায় সময় নেই কয়েক মিনিট। বাড়িতে আয়োজন কম করা হয় না। মামুন শিকদার গ্রামে ভীষণ খাতিরদারি, সবার বড্ড প্রিয় লোকও বটে। এখানেও তার ব্যবসা আছে, বেকারদের কাজের সুযোগ বেড়েছে তাতে, জায়গা জমিও অঢেল। তাছাড়া আচার আচরণও মুগ্ধ হওয়ার মতোই। তাকে পেয়ে নিয়াজ সাহেবের খুশির কমতি নেই। নাস্তার আয়োজন করেছেন হরেক। ঘরের রমণীরা সকলে ব্যস্ত আরও কিছু করতে। কথার ফাঁকে মামুন সাহেব বলে উঠলেন, অত ফণিত আমি করি না, জানিসই। ছেলেটার বিয়ের বয়স হয়েছে, মেয়ে দেখছিলাম, পছন্দ হচ্ছিল না তেমন। তোর মেয়েটাকে আজ মাঠে দেখলাম, মাশাআল্লাহ, বড় হয়ে গিয়েছে। বিয়েটা দিবি নাকি? রাজি থাকলে ভাই থেকে ব্যয় হয়ে যেতাম। নিয়াজ সাহেব প্রথমে থতমত খেলেন। কথার প্রসঙ্গ হুট করেই কোথায় চলে গেছে সঙ্গে সঙ্গে বুঝে উঠতে পারলেন না তিনি তা। পরে কি নিজেকে সামলে খানিকটা হেসে বললেন, তুমি কি মজা করছো ভাই? তোর কি তাই মনে হয় এমন একটা ব্যাপার নিয়ে আমি মজা করব? নিয়াজ সাহেব হতভম্ব হয়ে বললেন, আমাদের মেহরুনকে তোমার পছন্দ? হ্যাঁ, সাবলীল স্বরে জবাব দিলেন মামুন শিকদার। পরপর বললেন, যা মেয়েটাকে এই ঘরে নিয়ে আয়, একটু কথা বলি। নিয়াজ ভাইকে চেনে, চেনে তার পুরো পরিবারকে। তার একমাত্র ছেলে ওয়াহিদকেও তার চেনা বেশ। ছেলেটা বাবার মতোই দূরদর্শী, জ্ঞানী, তাছাড়া দেখতেও মাশাআল্লাহ। তাকে নাকচ করার কোনো কারণ তিনি দেখছেন না, বরং প্রসন্ন চিত্তে উঠে দাঁড়িয়ে বললেন, আমি এক্ষুনি মেহরুনের মাকে জানাচ্ছি, তোমরা নাস্তা করো। নিয়াজ বেরিয়ে গেলেন। ঘরে আর কেউ নেই। ওয়াহিদ বাবার দিকে চাইল। এতক্ষণ চুপচাপ শুনছিল সব। আমার মত অমতের কোনো প্রয়োজন বোধ করছেন না আব্বা। ভদ্রলোক ছেলের দিকে ফিরলেন, হেসে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার মতের বিরুদ্ধে যাবে? যাব, আমি কোনো বৈবাহিক সম্পর্কে জড়াতে চাই না। ছেলের রাশভারী জবাব পেয়ে খানিকটা স্তম্ভিত হলেন মামুন শিকদার। ছেলে কখনো তার অবাধ্য হয় না, কিন্তু এই বিয়ের কথা উঠলেই এমন বেঁকে বসে। বিয়ে নিয়ে ছেলেটার এত কী সমস্যা কে জানে। তিনি যথেষ্ট শান্ত গলায় বলে উঠলেন, আমার অসম্মান করো না ওয়াহিদ, তুমি বিয়েটা করলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। আমাকে ক্ষমা করবেন আব্বা। ওয়াহিদ মুখ ঘোরালো। মামুন শিকদার কপাল কুঁচকে ছেলের দিকে চাইলেন, তীক্ষ্ণ সুরে বললেন, তোমার কাছে আমি আজ অবধি কিছু চাইনি, এই প্রথম চেয়েছি, ফিরিয়ে দিবে? আব্বা, চাওয়ার একটা সীমাবদ্ধতা থাকে, আপনি সেই সীমা অতিক্রম করেছেন। বাবা হিসেবে কি এটুকু আমার অধিকার নেই? ওয়াহিদ চোখ বুঝল, নিঃশ্বাস ফেলল জোরে। বাবা বলে কর্কশ গলায় কিছু বলতেও পারছে না, অসহ্য লাগছে তার। মামুন সাহেব ফের বললেন, মেহরুনকে আমি চিনি, ভারী মিষ্টি একটা মেয়ে, তোমারও হয়তোবা দেখা, তাও আরেকবার দেখো। পছন্দ না হলে না করে দিও। যার মিষ্টি পছন্দ নয় তাকে অমিত এনে দিলেও সে মুখ ফেরাবে। বিয়েতে আমার মত নেই আব্বা। বলে উঠে দাঁড়াতে নিলে সেখানে একটা মেয়ে আসে, হাতে চায়ের ট্রে। এক পলক তাকে দেখে নিয়ে মামুন শিকদার দিকে তাকায়, সুন্দরকে হেসে সালাম দেয়। শিকদার সাহেব জবাব দেন আমোদ গলায়, বলে ওঠেন, বসো মা। মেহরুন চায়ের ট্রে নামিয়ে এক কোণে রাখা চেয়ারে বসলো। বাধ্য হয়ে তখন ওয়াহিদকেও বসতে হলো নিজের জায়গায়। শিকদার সাহেব মেহরুনকে বেশ কিছু প্রশ্ন করলেন। মেয়েটা কোথায় পড়েছে, কী নিয়ে পড়েছে, ভবিষ্যতে কী করার ইচ্ছে, এইসবই। মেহরুনও হেসে হেসে জবাব দিয়েছে সব কিছুর।
এরপর অন্য ঘরে চলে গিয়েছে সে। শিকদার সাহেব চায়ের কাপে চুমুক বসিয়ে বলে উঠলেন, আর দেরি করব না, কাজী ডাকো নিয়াজ, ছোট পরিসরে বিয়েটা আজই হবে। ওই থমথমে মুখে পাপার দিকে তাকালো। চল দৃঢ়, তার দৃষ্টি কঠিন। শিকদার সাহেব ছেলের সেই দৃষ্টি উপেক্ষা করলেন শুকনোভাবে। উল্টো ব্যস্ততা দেখিয়ে বললেন, আমি বরং কল দিচ্ছি, তুই বাড়ির মানুষদের হালকা পাতলা আয়োজন করতে বল। নিয়াজ যদি এত তাড়াতাড়ি চাচ্ছিলেন না, তাও সবটা মন মতো হওয়ার আর বাগড়া দিলেন না। দ্রুত বাইরে গেলেন সবাইকে জানানোর জন্য, আব্বা, কাজটা আপনি ঠিক করলেন না, পরবর্তীতে যা যা হবে তার সম্পূর্ণ দায়ভার আপনার। ভদ্রলোক হাসলেন, আবার সোফায় গায়ে এলিয়ে বসলেন আরাম করে। মহলে কারো নাম্বার খুঁজতে খুঁজতে বললেন, এটুকু ভরসা আমার আছে তোমার উপর। ভরসা ভালো, তবে এই মুহূর্তে আপনি আমাকে অন্ধবিশ্বাস করছেন। বড় করেছি আমার শিক্ষায়, অন্ধবিশ্বাস করার মতো যোগ্য তুমি। ওয়েদার কিছু বলল না। ঠোঁটের কোণে ক্ষীণ হাসিটুকু খেলে গেল কেবল। বললেই হলো না, এভাবে বিয়ে হয় নাকি? মেহেরুন মুখ লটকালো। সাবিনা মেয়ের মাথায় হাত রাখলেন, নিচু সুরে বললেন, শান্ত হ, ওই ঘরে ওনারা বসে। তো এভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? আর কেবল প্রস্তাব না, আজ, এখনই। কেন বিয়ে করতে হবে? এত তাড়া কিসের ওনাদের? মেরুন রেগে যাচ্ছে। তার দাদি এগিয়ে এলেন, পাশে বসলেন, তার বললেন, সমস্যা কি ওতে? পোলা কি দেখতে খারাপ নাকি বংশ খারাপ? সব ঠিকঠাক, তাহলে বিয়ে করতে অসুবিধা কিসের? দাদি, পোলা দেখতে সুন্দর আর বংশ ভালো হওয়াটাই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয়। আমি ওই ছেলেকে চিনি না ভালো মতো, না ওই ছেলে আমাকে চিনি। আমাদের দুজনের একটা মত অমতের ব্যাপার আছে না? ওয়াহিদ নিজের বাবার কথার উপরে যায় না। মেহরুন যথেষ্ট নম্র আর ভদ্র একটা ছেলে, তোকেও ভালো রাখবে। এত ভরসা বাবা, অত আজকাল মানুষ নিজের ছেলেকেই চিনতে পারে না। তুমি খুব জটিল করছো বিষয়টাকে মেহরুন। বিয়ে তো তোমাকে আজ নয় কাল করতেই হবে। আর এত ভালো একটা সম্বন্ধ অযথা নাকচ করার কি দরকার? ছোট চাচির কথায় খানিকটা দমল মেহরুন। ছোট ছোট নিঃশ্বাস ফেলল কয়েকটা। বেশি করতে চায় ঠিক, তবে এভাবে না, একটু গুছিয়ে সুন্দর মতো। কিন্তু এখন উপায় কই? বাড়ির মানুষগুলো মানবে না। তাই রয়ে শুয়ে মন খারাপ করে বলল, তাই বলে আজই বিয়ে করতে হবে? ঈদের পর করলে হয় না? ভাই যাচ্ছেন মা, শুধু কবুলটুকু বলে দে, পরে তোর ইচ্ছে মতো সমস্ত আয়োজন করা হবে। ব্যাস এটুকুই। মায়ের এক সারিতেই বিয়েটা হয়ে গেল মেহরুনের। মেয়েটা একটু কাঁদার সুযোগটুকু পেল না। চোখের পলকে ঘরের মেয়ে থেকে কারোর বিয়ে করা বউ হয়ে গেল সে, অথচ যার বউ হলো ভালো করে তার নামটা অবধি জানা হলো না। মেহরুন নিচু মুখে বসে আছে। তার চাচাতো বোন ফিহা এলো মিষ্টির বাটি হাতে। তার পাশে বসে হাসি হাসি মুখে বলে উঠল, ভাইয়াকে মিষ্টি খাইয়ে এলাম, দারুণ হ্যান্ডসাম কিন্তু, তোমার পাশে চমৎকার মানাবে। মেরুন কপাল কুঁচকে তাকাতেই ফিহা দাঁত বের করে হাসলো। একটা মিষ্টি তার মুখের সামনে ধরে বলল, ওভাবে তাকাচ্ছ কেন? তোমার বরের দিকে নজর দিইনি, শুধু একটু মিষ্টি খাইয়েছি। বলে মেহরুনের মুখেও মিষ্টি পুড়ে দিল মেয়েটি। এরপর উঠে দাঁড়ালো, বলল, খেয়ে ওঠো, এখনই ওই ঘরে নিয়ে যাব। মেহরুনকে তার ভাই বোনেরা পাশের ঘরে নিয়ে গেল। সেখানে আপাতত ওয়াহিদ ছাড়া আর কেউ নেই। তার মেহরুনকে সেখানে রেখে চলে এলো ঝটপট। ওয়াহিদ সোফায় বসা, ফোন দেখছে। মেহরুন আস্তে করে সালাম দিল তাকে। ওয়াহিদ চোখ তুলল, নজর তাক করলো তার সদ্য বিয়ে করা বউটার দিকে। সে জলপাই রঙের একটা শাড়ি পরেছে, হাতে একই রঙের অল্প কয়েকটা চুড়ি, মুখে সাজ নেই, চোখের দৃষ্টি মেঝেতে। ওয়াহিদ হাসল অল্প, ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো শটান। এগিয়ে মেহরুনের দিকে ধীরগলায় বলে উঠল, স্বামীকে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়। মেহরুন অপ্রস্তুত হলো খানিক, কিন্তু পরপরই নিজেকে সামলে অল্প ঝুঁকে মাথা সোজা রেখে সালাম করলো তার স্বামীকে। ওয়াহিদের ঠোঁটের কোণে হাসিটুকু চওড়া হলো। এবার বলল, সালামি কত চাও? কত দিলে তোমার এক্সপেকটেশন ফিল আপ হবে বলো? মেহরুন বুঝলো না, মাথা তুলল, জিজ্ঞেস করলো, মানে? মানে বড়লোক ছেলে দেখে বিয়ে করেছো, তোমার এক্সপেকটেশন নিশ্চয়ই খুব হাই, আর সেটা তো এখন আমাকে ফিল আপ করতেই হবে, তাই না? বলে ওয়াহিদ তার পকেট থেকে 500 টাকার একটা ব্যান্ডেল বের করলো। সেটা মেহরানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপাতত এটাই আছে, বাড়ি থেকে বাকিটা পাবে। মেহরুন হতভম্ব হয়ে চেয়ে আছে বান্ডেলটার দিকে।
লোকটা এমনভাবে তাকে টাকা দিচ্ছে যেন সে কোনো ভিখারি। আশ্চর্য। মেহেরুন চোখ তুলল এবার। লোকটা তার থেকে লম্বায় অনেক। সে চোখের দৃষ্টি তীক্ষ্ণ করলো, ধারালো করে গলার স্বর। আপনার কি মনে হয় আমরা ভিখারি? আমার বাবা রাস্তার ফকির, আর আপনি আমাকে দয়া করে বিয়ে করে আমার বাবাকে উদ্ধার করেছেন। মেহরুনের গলার স্বরের তেজ মুগ্ধই করলো ওয়াহিদকে। হাসলো সে, বলল, মনে হবে কেন? আমি তো নিশ্চিত। নয়তো কিসের ভিত্তিতে তুমি আর তোমার পরিবার এ বিয়েতে রাজি হলে? আমাকে তো তুমি ভালো মতো চেনাও না। লোকটার কথাবার্তা মেহেরুনকে বিস্মিত করছে। কোনো ভদ্র ছেলে কি তার সদ্য বিয়ে করা বউয়ের সাথে এভাবে কথা বলে? এটা কি আদতে ভদ্রতার বহিঃপ্রকাশ? মেহরুন কিছু বলার আগেই ওয়াহিদ তার হাতের টাকাটা চেপে ধরে বলল, 10 মিনিট সময় দেওয়া হলো, তৈরি হও, আমি এখনই ফিরব। মেয়ের সব কিছু এখন বিস্ময়কর লাগছে। কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছে না সে। কোনো মতে জিজ্ঞেস করলো, কোথায় যাব? আমার বাড়িতে। এখন অবশ্য তোমার শ্বশুর বাড়িও। কিন্তু আমাকে তো বলা হয়েছে প্রোগ্রামের পর আপনাদের বাড়িতে তুলে নেওয়া হবে। ওয়াহিদ হাসলো, ভারী তাচ্ছিল্য সেখানে। বলল, ওসব প্রোগ্রাম কবে হবে না হবে তার জন্য আমি বসে থাকবো নাকি? আমার বিয়ে করা বউ তুমি। আজ থেকে আমি যেখানে থাকবো তোমাকেও সেখানেই থাকতে হবে। গো ফাস্ট। 10 মিনিট থেকে অলরেডি 2 মিনিট চলে গেছে। কেঁদে কেটে ভয়ানক অবস্থা। মেহেরুন আজ কোনোভাবেই তার শ্বশুর বাড়িতে যাবে না। অন্যদিকে তাকে এখানে ফেলে তার স্বামীও নড়বে না এক চুল। ওয়াহিদকে শিকদার সাহেব অনেক করে বুঝিয়ে কোনো ফায়দা করতে পারলে না। ছেলেটা জেদি, তবে আজ জেদটা একটু বেশি দেখাচ্ছে। শেষে পরাস্ত হয়ে নিয়াজকেই অনুরোধ করলেন মেয়েটাকে যেন রাজি করায়। মা, বাড়িটা তো পাশেই, 2 কদম হাঁটলেই চলে আসা যায়। যখন ইচ্ছে বাড়িতে চলে আসবি। তাও বাবা, আমি এখনই ওই বাড়িতে যেতে চাচ্ছি না। জামাই চাইছে মা, আর জেদ করিস না। মায়ের কথায় রাগ হলো মেহেরুনের। সব কিছু জামাইয়ের চাওয়া মতো কেন হতে হবে? আমার কি কোনো চাওয়া পাওয়া নেই? না, নেই। বিয়ের পর তোমার স্বামীর চাওয়া পাই, তোমার চাওয়া পাও। স্বামীর সুখী তোমার সুখ। ওঠো। 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় নষ্ট করেছ আমার। দরজার ওপারে দাঁড়ানো লোকটাকে দেখে মেজাজ হারালো মেহরুন। ভীষণ রাগে শরীর রিরি করে উঠল, তবে বলতে পারল না কিছুই। তার বাড়ির মানুষগুলোও হয়েছে এক। এই ছেলের মধ্যে এত কি দেখেছে কে জানে। দাদি কপাল কুঁচকে ওয়াহিদের দিকে ফিরলেন, গম্ভীর গলায় শুধালেন, এই যে নাচ জামাই, অত পাগল হইছ কেন? মায়া তো আমাদের পালাই যাইতেছে না। অনুষ্ঠান পরও তো বাড়িতে তুলতে পারবা। ওয়াহিদ হাত ঘড়িতে সময় দেখলো আগে, এরপর তাকালো দাদির কোসকানো মুখটার দিকে। ফিচেল হাসলো সে, বলল, সুন্দরী বউ দাদি, রিস্ক নিতে চাইছি না। দাদি হাসলেন দাঁত বের করে। ওয়াহিদের পেশিবহুল হাতে একটা চাপড় মেরে বললেন, হ বুঝি সব। খুনটা কাটলো না বিয়ার, এখনই এমন বউ পাগল। ও মেহেরুন, জলদি যা, জামাইটার আর কষ্ট দিস না। মেহেরুন বিরক্ত হলো। বজ্জাত লোকটা দাদিকে উল্টো পাল্টা বোঝাচ্ছে। সে নাক টেনে বলল, কষ্ট তো তোমরা পাচ্ছ দাদি। খুব জ্বালিয়েছি কি না? এখন তাড়াতাড়ি বিদায় করতে চাইছো কোনো রকম। ঠিক আছে, চলে যাচ্ছি, আর আসবো না। শাড়ির আঁচল টেনে উঠে দাঁড়ালো মেহেরুন। তারপর তার একমাত্র ভাই আর ছোট চাচার মেয়ে ফিহার দিকে চেয়ে বলল, তোরা চল আমার সাথে। ওরা কোথায় যাবে? ছোট চাচা এগিয়ে এলেন, বোঝালেন মেহেরুনকে, ওই তো সামনের বাড়িটা, ওরা তো সারাক্ষণই যেতে আসতে পারবে। এখন বরং তুমি আগে যাও। মেহেরুনের মাও সায় দিলেন তাতে। মেহেরুনের মন তাতে ভার হলো আরো। মেঘলা আকাশের মতো কালো হলো তা। বাইরে থেকে ওয়াহিদ তখন ফের বলে উঠল, সময় করাচ্ছে মেহেরুন, চলো। মেহেরুন মা বাবার বাধ্য মেয়ে, কখনো কারোর কথার অমান্য করেনি, আর সেই বৈশিষ্ট্য ধরে রাখতেই জীবনের এত বড় একটা সিদ্ধান্ত সে হুট করেই নিয়ে নিল। সেভাবে ভাবা হলো না কিছু, শখ পূরণ করা হলো না কেন? আদতে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে না ঠিক সেটাও বুঝে উঠতে পারছে না এখন। খুব কেঁদে কেটে কাহিল হয়ে বাইরের উঠোনে পা রাখল মেহরুন। পাশেই ওয়াহিদ, বড্ড ভীতিস্পৃহ। সবার কাছ থেকে বিদায় নেওয়া শেষে এবার সে মেহরুনকে হাত ধরল, কান্না দমালো মেয়েটা। সামনের দিকে তাকলো ছলছল চোখে। ওয়াহিদের দৃষ্টি সামনে। পা বাড়াতে নিলে মেহরুন জিজ্ঞেস করল, ওইদিকে কোথায় যাচ্ছেন? আমাদের বাড়ির পথ তোমার অচেনা নয় নিশ্চয়ই। কিন্তু ওইদিকে যেতে তো সময় লাগবে, মনিদের উঠোন দিয়ে গেলেই তো হয়।
বাড়ির পাকা রাস্তা থাকতে আমি কেন অযথা অভদ্র মূর্খের মতো অন্যের বাড়ির উঠোন টেঙ্গাতে যাব? খুঁড়িয়ে পেঁচিয়ে যে তাকে অভদ্র আর মূর্খ বলা হলো তার মেহরুনের বুঝতে বাকি নেই। রাগ হলেও বলল না কিছু। বুঝলো ওসব ওনার ভদ্রতা আর জ্ঞানের লক্ষ্য নয়, বরং দম্ভ আর অহংকারের বহিঃপ্রকাশ। মেহরুনকে নিয়ে এই রাতের অন্ধকারের মাঝেই প্রধান সড়কে গিয়ে উঠল ওয়াহিদ। সেখানে আবারও একটা গাড়িও রাখা। মেহরুন তা দেখে মৃদু হেসে বলল, এখান থেকে এখানে যেতে আবার গাড়ি লাগে নাকি? আমার লাগে। এটুকু বলে গাড়ির দরজা খুলে তাকে চোখের ইশারায় ভেতরে বসতে বলল ওয়াহিদ। মেহরুন অগোচরে ভেংচি কেটে গাড়িতে উঠল। বাড়ি তার পরিবারের সবাই দাঁড়িয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো তাদের। ওয়াহিদ পাশে বসতে গাড়ি চলতে শুরু করলে। এরপর হয়তো সময় লাগলো মিনিট 5 পৌঁছে গেল তারা। শিকদার সাহেব আগেই চলে এসেছেন। তাদের বাড়িতে এক খালা কাজ করেন। তিনি ছোট ডালা সাজিয়ে এনে বরণ করলেন মেহরুনকে। বাড়ির ভেতরে মেহরুন প্রথম আসেনি, আগেও তার ভাই বোনদের সাথে অনেকবারই এসেছে। আনাচে কানাচে ঘুরে ফিরে ছবি তুলেছে। তাকে বসার ঘরে বসানো হলো, ওয়াহিদ বসেনি, সে উপরে নিচের ঘরে চলে গিয়েছে। শিকদার সাহেব বললেন, তোমার কিছু লাগলে তোমার এই খালাকে বলবে, কেমন মা? আর এখন ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়ো, আবার সিঁড়িতে উঠতে হবে তো। মেহরুন হেসে মাথা হেলালো। শিকদার সাহেবও নিজের ঘরের দিকে চলে গেলেন। তখন মেহরুন বসে রইল একা। খালা মিষ্টির বাটি নিয়ে এলেন। তা থেকে মুখ কালো করলো মেয়ে, বলল, অনেক মিষ্টি খেয়েছি আজ, আর খাবো না। আচ্ছা, এগুলো নিয়ে উপরে যান। ছোট আব্বা আর আপনি দুজনে মিলে খান গিয়ে। ট্রেতে দুটো দুধের গ্লাসও আছে। মেহরুন ইতস্তত সুরে বলল, ওনার ঘর কোনটা? দোতলার একেবারে পশ্চিম পাশের ঘরটা। ট্রেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো মেহরুন। লোকটা তখন গটগট করে নিজের ঘরে চলে গেলেন। একটা বারের জন্য মেহরুন দিকে চাইলেন না। সে তো এখানে নতুন, এত নির্দয় হয় কেউ? মেহরুন ধীরে পায়ে খালার বলা ঘরটার সামনে এসে থামল। দরজা ভেজানো, হালকা ফাঁক আছে। আজ থেকে ঠেলে দিয়ে ভেতরে আসতে নিলেই ঘরের ভেতর থেকে কেউ তীক্ষ্ণ গলে বলে উঠল, কারোর ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এটুকু কমন সেন্স আছে নিশ্চয়ই। পা থেমে গেল সেখানেই। মেহরুন ছোট্ট নিঃশ্বাস ফেলল। মাথা নুয়ে ক্ষীণ সুরে জিজ্ঞেস করলো, আসবো? হ্যাঁ। ভেতরে এলো সে। দেখলো ভদ্রলোক ইজি চেয়ারে চোখ বুজে বসে আছে, জল শক্ত এখনো। মেহরুন আমতা আমতা করছে, কি বলবে কিভাবে বলবে বুঝে উঠতে পারছে না। অযথা আহাম্মকের মতো চেয়ে থাকা আমার পছন্দ নয়, কিছু বলার হলে বলে ফেলা হোক। মেহরুন কপাল কুঁচকালো। লোকটা এমন কাঠখোট্টা কেন? বাবা যে বললেন কত নম্র ভদ্র, এই তার নমুনা। হঠাৎ তার টনক নড়ল। আচ্ছা, লোকটার কি এ বিয়েতে মত ছিল না? হয়তো তাকে পছন্দ হয়নি, বাবার কথা রাখতে বাধ্য হয়ে বিয়েটা করেছে হয়তো। মেহরুন এগিয়ে গেল আরও কিছুটা, সরাসরি তাকালো লোকটার কঠিন মুখের দিকে। দেখতে সুদর্শন সুপুরুষ বটে, কেবল আচার আচরণটা এমন রুক্ষ না হলেই হতো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সে জিজ্ঞেস করলো, আমাকে কি আপনার পছন্দ হয়নি? চোখ খুলে ওয়াহিদ মেহরুন সংকোচে মুখটার দিকে দৃষ্টি ফেলল। চোখ নাক ঠোঁট সব মেপে নিয়ে বলল, বিয়ে আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এবং তুমিও এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও নয় যে তোমাকে আমার পছন্দ করে বিয়ে করতে হবে। তাহলে বিয়েটা কেন করলেন? আব্বা চেয়েছেন তাই। সোজাসাপটা উত্তর ওয়াহিদের। মেহরুনের মন খারাপের পাল্লা ভারী হলো আরও। সে মাথা নুয়ে মৃদু সুরে বলল, খালা এগুলো আপনাকে খেতে দিয়েছেন, রেখে দাও, আমি এ সময় কিছু খাই না। মেহরুন ট্রেটা একটা ছোট ক্যাবিনেটের উপর রাখলো। এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সে ওয়াহিদকে পেল বিছানায়, লম্বা শুয়ে আছে সে। মেহরুন চুপচাপ গিয়ে পাশে বসলো। কিছু বলতে যাবে, তার আগে ওয়াহিদ বলে উঠল, বসলেন যে, ছেলের আয়োজন কে করবে? মেহরুন মাথা ঘুরিয়ে চাইল। চমকালো বোধহয়। ওয়াহিদ আগের মতোই। অত চমকার মতো কিছু হয়নি। বিয়ে করে এনেছি ঘরে সাজিয়ে রাখার জন্য নয়। নিচে যাও, সিঁড়িতে আজ তুমি রাঁধবে। মেহরুন মাথা নুয়ে বলল, আমি রান্নায় পটু না, যা পারো করো, যাও। মেহরুনের যেতে ইচ্ছে করছে না, মাত্র বিয়ে হলো, তাও আচানক। সে কোনো কিছুর জন্য প্রস্তুত নয়। রান্নাঘরে গিয়ে কি রাঁধবে? টুকটাক পারলেও ঘরের বউয়ের মতো রান্না তো সে কখনো করেনি। তুমি কি কানে খাটো? এক কথা আমাকে বারবার বলতে হচ্ছে কেন?
মেহরুনের দিকে বিরক্তির চোখে চেয়ে রইল ওয়াহিদ। উপায়ন্তর না পেয়ে মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে গেল সে। ওয়াহিদ ছোট নিঃশ্বাস ফেলল, পর চোখ বুঝল আবার। রান্নাঘরে গিয়ে খালাকে পেল মেহরুন, কি যেন করছেন। সে এগিয়ে গেল, বিষণ্ণ গলায় বলে উঠল, কি রাঁধবো খালা? মেহরুনকে দেখে খালা হকচকালেন। জিজ্ঞেস করলেন, আপনি এই সময় এখানে কি করেন খালা? ঘরে যান ছোট আব্বার কাছে। ফেংচি কাটল মেহরুন। পাতিলের ঢাকনা সরিয়ে তরকারি দেখতে দেখতে বলল, আপনার ছোট আব্বাই পাঠিয়েছেন রান্না করার জন্য। সে কি, আজ না আপনাদের বাসর রাত? বলে আসলে মুখ চেপে হাসলেন খালা। মেয়েরা নিরস মুখে চাইল, চোখ মুখ অন্ধকার তার। মেজাজ খারাপ করে বলল, কচুর বাসর রাত? ওই লোকটা একটা অভদ্র। নতুন বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। এমনি বলতে হয় না খালা, উনি আপনার স্বামী, আর স্বামীরা অমন কিন্তু মেজাজি হয়। স্ত্রীর আদর শখ পেলেই সব ঠিক হইয়া যাবে। হয়েছে ওসব বাদ দিন, এখন আমাকে কি করতে হবে বলুন। কিচ্ছু করতে হইবে না খালা, আমার সব রান্নাবান্না শেষ, আপনি গিয়া শুয়ে থাকেন যান। মিলন দৃঢ় পায়ে আবার ঘরে ফিরে এলো। ভেতরে এখন আর আলো নেই, লোকটা বোধহয় ঘুমিয়ে পড়েছে। মিলন পা টিপে টিপে ভেতরে এলো। দূরে হালকা আলোয় একটা টেবিল ল্যাম্প জ্বালানো। বিছানায় শুয়ে থাকা মানুষটা একপাশ ফিরে আসে। এই সুযোগ, এখনই চুপচাপ করে গিয়ে মেহরুনকে শুয়ে পড়তে হবে। লোকটা জেগে গেলেই সর্বনাশ।